উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তা, একের পর এক অসাধারণ ভিউ পয়েন্ট। আমরা এসে পৌঁছেছি নৈনিতাল থেকে ওই কিলোমিটার 10 দূরে ভূমি আধার ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্টে। শান্ত ভীমতাল লেক। সময় এখন সকাল 11টা। আমরা নৈনিতাল থেকে বেরিয়ে নৈনিতাল থেকে প্রায় ওই 20 কিলোমিটার দূরে এসেছি এই রকম আরেকটা লেকের ধারে। এই লেকটার নাম ভীমতাল। রহস্যময় নিমকরলি বাবার আশ্রম আর সেনাবাহিনীর ইতিহাসে ঘেরা রানীক্ষেত। অপারেশন বিজয়টা কি আমি বলে দিই। আমরা কার্গিলের যুদ্ধ জানি, সেই কার্গিলের যুদ্ধ জানার ইতিহাসটাই হচ্ছে অপারেশন বিজয়। সেই যুদ্ধটাকেই কোড নেমে ডাকা হয়েছিল অপারেশন বিজয়। সব মিলিয়ে আজকের যাত্রা হতে চলেছে দারুণ সুন্দর এবং স্মরণীয়। নৈনিতাল থেকে শুরু করে আজ আমরা পৌঁছে যাব কৌশানি। তবে সেই পথটা মোটেও সাধারণ নয়। পুরো রাস্তা জুড়ে রয়েছে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আর একের পর এক চমক। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, আপনাদের স্বাগত জানাই বাউন্ডুলে ঘুরির নৈনিতাল ভ্রমণের দ্বিতীয় পর্বের এই সুন্দর পাহাড়ি সফরে। সময় এখন সকাল 9টা, আর আপনারা জানেন আজ আমাদের নৈনিতালের তৃতীয় দিন সকালবেলায় আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে আজ যাব কৌশানি। পথে রানীক্ষেতের যত সাইট সিন রয়েছে যা যা দেখার রয়েছে সব কিছু আমরা দেখব এবং চলে যাব কৌশানিতে আজকে আমাদের স্টে রয়েছে। চলুন, দীর্ঘ একটা লম্বা যাত্রা। এখানে কোথায় কি পাচ্ছি, কোথায় কোথায় দাঁড়াচ্ছি, আর কি কি দেখার রয়েছে সব কিছুই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, খুব বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক। গাড়ি অলরেডি আমাদের চলে এসেছে, আসুন দেখিয়ে দিই একবার। এই যে গাড়ি চলে এসেছে। কাল গাড়িতে একটু প্রবলেম ছিল, তাই এই গাড়িটা আমাদের কাল সার্ভিসের জন্য গিয়েছিল। নতুন আরেকটা গাড়ি ছিল, সে কারণে কালকে আমাদের। তো যাই হোক, গাড়িটা আবার রাতেই চলে এসেছে। আমরা আজ এই গাড়িতে করেই বেরোবো কৌশানির উদ্দেশ্যে। আসুন। নৈনিতালের হোটেল থেকে চেক আউট করে আমরা এবার বেরিয়ে পড়লাম এই ট্যুরের আমাদের পরবর্তী গন্তব্য কৌশানির উদ্দেশ্যে। নৈনিতালে কাটানো গত 2 দিন সত্যিই ছিল দারুণ সুন্দর এবং স্মরণীয়। ম্যাল রোডের ব্যস্ততা, নৈনিতাল লেকের মনোরম পরিবেশ, স্নো ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের অসাধারণ দৃশ্য, সব মিলিয়ে এই শহর যেন আলাদাই একটা অনুভূতি। আর বিশেষ করে নৈনিতাল লেকের বোটিংয়ের অভিজ্ঞতা, সেটা এই ট্রিপের অন্যতম সেরা আকর্ষণ হয়ে থাকবে। কলকাতা থেকে নৈনিতাল পৌঁছানো ট্রেন জার্নি, হোটেল, নৈনিতালের বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে দেখার সমস্ত বিস্তারিত তথ্য আমি আগের পর্বেই শেয়ার করেছি। যারা এখনও নৈনিতাল ভ্রমণের প্রথম পর্বটি দেখেননি অথবা সামনে নৈনিতাল ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা অবশ্যই একবার প্রথম পর্বটি দেখে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ট্রিপ প্ল্যান করতে অনেকটাই সাহায্য করবে। যাই হোক, এবার ফিরে আসি আমাদের আজকের পর্বে। আজ আমাদের গন্তব্য কৌশানি। নৈনিতাল থেকে কৌশানির দূরত্ব প্রায় 120 কিলোমিটার হলেও পুরো পথটাই পাহাড়ি হওয়ায় পৌঁছতে আমাদের প্রায় সন্ধে নেমে আসবে। তবে পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক আর চারপাশের অসাধারণ দৃশ্য এই দীর্ঘ জার্নিকেও আলাদা একটা সুন্দর অভিজ্ঞতায় পরিণত করে। আমাদের গাড়ি প্রথম এসে থামলো এমন এক জায়গায় যার বর্ণনা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন, তাই সচক্ষে আপনারা আগে দেখে নিন, তারপর চেষ্টা করছি কিছুটা বর্ণনা করার। ঘড়িতে সময় 10টা 22, আর আমরা এসে পৌঁছেছি নৈনিতাল থেকে ওই কিলোমিটার 10 দূরে ভূমি আধার ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি চলুন একবার দেখে নেওয়া যায়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, দূরে সারি সারি নীলচে পাহাড়ের স্তর যেন একটার পর একটা মিশে গেছে আকাশের সাথে। নিচে ছোট ছোট ঘরবাড়ি আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পুরো দৃশ্যটাকে আরও সুন্দর করে তুলেছে। গাছপালা ঘেরা একদম শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা এতটাই মনমুগ্ধকর ছিল যে কিছুক্ষণের জন্য আমরা পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম এই সৌন্দর্যের মধ্যে। তারপর আবারও রওনা দিলাম কৌশানির পথে। তবে এবার যে জায়গায় আমরা দাঁড়াতে চলেছি তার সৌন্দর্য কোনো অংশেই আগের ভিউ পয়েন্টের থেকে কম নয়, বরং পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এই জায়গাটাও আমাদের জন্য বহন করছিল অসাধারণ দৃশ্য আর এক নতুন অভিজ্ঞতা। সময় এখন সকাল 11টা। আমরা নৈনিতাল থেকে বেরিয়ে নৈনিতাল থেকে প্রায় ওই 20 কিলোমিটার দূরে এসেছি এই রকম আরেকটা লেকের ধারে। এই লেকটার নাম ভীমতাল। আপনারা যারা আসবেন ভীমতাল কিন্তু অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন। খুবই সুন্দর। নৈনিতালের যে লেকটা রয়েছে ওই রকমই দেখতে, অনেকটা বড়। এখানেও আপনারা বোটিং করতে পারবেন। চলুন লেকটা একবার ঘুরিয়ে দেখাই। শান্ত স্বচ্ছ জল আর চারপাশে পাহাড়ে ঘেরা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, হ্যাঁ, এটাই ভীমতাল লেকের আসল পরিচয়। নৈনিতাল লেকের তুলনায় অনেকটাই শান্ত এবং কম ভিড় হওয়ায় জায়গাটার পরিবেশে একটা আলাদা প্রশান্তি অনুভব করা যায়। লেকের ধারে সারি সারি রঙিন বোট, দূরে পাহাড়ের গায়ে ছোট ছোট ঘরবাড়ি আর মাঝখানে ছোট দ্বীপের মতন অংশ পুরো দৃশ্যটাকে যেন আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।
পাহাড়ের কোলে এমন সুন্দর একটি লেক সত্যিই এই যাত্রাপথের অন্যতম সেরা চমক ছিল। আপনাদের বলে দিই, এই যে বোটগুলো রয়েছে, এই বোটগুলোর চার্জ হচ্ছে 350 টাকা প্রতি বোট। আপনারা এই 350 টাকা দিয়ে কিন্তু আধ ঘন্টা বোটিং করতে পারবেন। এই দেখুন এখানে বোটিং হচ্ছে। এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। এই যে সামনে সেই ক্যাফেটা, যেটা আমরা একটু আগে দূর থেকে দেখলাম, অ্যাকোয়ারিয়াম আইসল্যান্ড ক্যাফে এইটার নাম। আমি একটু জুম করি, এই দেখুন, এই যে এখানে যেতে গেলে আপনাদের কিন্তু বোট নিয়েই পৌঁছতে হবে। তো নৈনিতালে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো স্পট দেখেছিলাম, তার মধ্যে সবথেকে ভালো লেগেছে কিন্তু এই ভীমতাল। আপনারা অবশ্যই লিস্টে রাখবেন, রেকমেন্ড রইল। ভীমতাল লেকের সৌন্দর্য উপভোগ করার পর আবারও উঠে পড়লাম গাড়িতে। তবে এবার আমাদের পরবর্তী গন্তব্য একটু অন্যরকম। তাই নৈনিতাল ভ্রমণের পরিকল্পনার সময় ট্রাভেল এজেন্সি ট্যুর পিকার্সের সাথে আগেভাগেই কথা বলে সেখানে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছিলাম। এবার দেখার পালা সেই বহু প্রতীক্ষিত জায়গাটা বাস্তবে ঠিক কেমন। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত নিমকরলি বাবার ক্যাচিধাম আশ্রমে। পাহাড়ের কোলে একদম শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত এই আশ্রমে পা রাখতেই যেন একটা অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। চারপাশে সবুজ পাহাড় আর ভক্তিময় পরিবেশ, সব মিলিয়ে জায়গাটার আবহ সত্যিই অসাধারণ। নিমকরলি বাবা ছিলেন হনুমানজির একনিষ্ঠ ভক্ত। আশ্রমের ভেতরেও হনুমানজির মন্দির বিশেষভাবে চোখে পড়ে। তার ভক্তদের বিশ্বাস, নিমকরলি বাবার আশীর্বাদ এবং আধ্যাত্মিক শক্তির পেছনে ছিল তার গভীর ভক্তি ও সাধনা। অনেকেই মনে করেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং মানুষের মনের কথা বুঝতে পারতেন। ভক্তদের মুখে আজও তার নানা অলৌকিক ঘটনার কথা শোনা যায়। কেউ বলেন তিনি অসুস্থ মানুষকে আশীর্বাদ করে সুস্থ করে তুলেছেন, আবার কেউ বলেন জীবনের কঠিন সময় তার আশীর্বাদে নতুন পথ খুঁজে পেয়েছেন। তার প্রতি মানুষের অগাধ শ্রদ্ধা আজও অটুট। এই ক্যাচিধাম আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। সময়ের সঙ্গে এই আশ্রম শুধু ভারতের মধ্যেই নয়, বিদেশেও ব্যাপক পরিচিতি লাভ করে। বিশেষ করে স্টিভ জবস এবং মার্ক জাকারবার্গের মতন বহু বিখ্যাত ব্যক্তিত্ব এখানে এসেছিলেন বলে জায়গাটির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। তবে আশ্রমের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আশ্রমের নিয়মের প্রতি অটুট শ্রদ্ধা রেখে ভেতরের কোনো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আশ্রমের ভেতরে কিছুটা সময় কাটানোর পর সত্যি মনে হচ্ছিল এই জায়গার মধ্যে যেন একটা অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। পাহাড়ের মাঝে এমন নিরিবিলি ও আধ্যাত্মিক পরিবেশ মনকে সত্যি আলাদা একটা প্রশান্তি এনে দিয়েছে। আপনারা নৈনিতাল গেলে চেষ্টা করবেন অবশ্যই একবার ক্যাচিধাম ঘুরে দেখার। মন্দিরের সামনে এরকম রাস্তা রয়েছে, আর এখানটায় প্রচুর দোকানপাট রয়েছে। আপনারা এখানে কেনাকাটার দোকান থেকে খাবার দাবারের দোকান পর্যন্ত পেয়ে যাবেন। তো যারা মন্দিরে দর্শনের পর বা পুজো দেওয়ার পর কিছু কেনাকাটা করতে চাইছেন, তারা কিন্তু এই মার্কেটে অনেক কিছুই পেয়ে যাবেন। প্রচুর জিনিস রয়েছে। এখানে প্রসাদ যে স্টল রয়েছে, এখান থেকে আপনারা চাইলে প্রসাদ নিয়ে মন্দিরে পুজো দিতে পারেন। এখানে ওই ম্যাগনেটগুলো পাওয়া যাচ্ছে, কিংবা হাতের ধাগা বা পুজোর সামগ্রী, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখানেও প্রসাদের একটা স্টল দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে গাড়ির পার্কিং। নিমকরলি বাবার আশ্রমে কিছুটা সময় কাটিয়ে আবারও রওনা দিলাম রানীক্ষেতের উদ্দেশ্যে। মনে আছে, শুরুতেই বলেছিলাম আজ আমাদের প্রায় 120 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তবে ভীমতাল, নিমকরলি বাবার আশ্রম আর এরপর রানীক্ষেত ঘুরে দেখার কারণে কৌশানীর দূরত্ব এখন আরও অনেকটাই বেড়ে যাবে। কিন্তু পাহাড়ে ভ্রমণের আসল সৌন্দর্যই হলো এই পথের মাঝে লুকিয়ে থাকা একের পর এক সুন্দর জায়গা, যেগুলো না দেখলে ট্রিপটা যেন অসম্পূর্ণ থেকে যায়। রাস্তার দুপাশে উঁচু পাহাড় আর নিচে বিস্তীর্ণ উপত্যকা, পুরো দৃশ্যটাই যেন একদম ছবির মতন সুন্দর লাগছিল। দূরে পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া সরু রাস্তা আর মাঝখান দিয়ে বয়ে চলা ছোট নদী জায়গাটাকে আরও বেশ আকর্ষণীয় করে তুলেছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শান্ত ও সুন্দর রানী ঝিল। সময় দুপুর 3:30, আর আমরা এসে পৌঁছেছি রানীক্ষেতের রানী ঝিলের সামনে। তো এই হচ্ছে রানী ঝিল, ছোট একটা পার্ক টাইপের আছে, আর ছোট্ট একটা ঝিল রয়েছে। এই হচ্ছে রানী ঝিল, আর এখানেও কিন্তু বোটিং হয়। বোটিং এর ব্যবস্থা রয়েছে, দেখুন কয়েকটা বোট রাখা রয়েছে, আর এখানে এই সাইডে টিকিট ঘর রয়েছে। এই যে আমি একটু জুম করি, এই যে রয়েছে টিকিট ঘর। আপনারা যারা বোটিং করবেন তারা এখান থেকে টিকিট নিয়ে বোটিং এখানে করতে পারবেন। পাহাড় আর ঘন সবুজ গাছপালার মাঝে অবস্থিত এই ছোট্ট লেকের পরিবেশটা ছিল একেবারেই নিরিবিলি এবং শান্ত। লেকের ধারে সাজানো রঙিন বোট, চারপাশের পরিষ্কার পথ আর জলের উপর গাছের প্রতিফলন পুরো জায়গাটাকে যেন আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। শহরের কোলাহল থেকে দূরে এমন শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে সত্যিই ভালো লাগে। রানীঝিল হয়তো খুব বড় কোনো পর্যটন কেন্দ্র নয়, কিন্তু এর শান্ত সৌন্দর্য এবং নির্জন পরিবেশ জায়গাটাকে আলাদা একটা অনুভূতি দেয়। পাহাড়ি রাস্তার দীর্ঘ জার্নির মাঝে এমন একটা শান্ত জায়গায় কিছুটা সময় কাটানো সত্যিই বেশ রিফ্রেশিং। সময় এখন দুপুর 3:30, আর আমরা রয়েছি রানীক্ষেতে।
রানীক্ষেতে এসে রানীঝিল দেখলাম, আর তার পাশেই দেখুন এরকম একটা ফুড ভ্যান রয়েছে, যেখান থেকে আমরা আমাদের লাঞ্চ অর্ডার করে নিয়েছি। লাঞ্চে নিয়েছি ফ্রাইড রাইস আর নিয়েছি মাঞ্চুরিয়ান। ফ্রাইড রাইসের দাম পড়লো 100 টাকা পার প্লেট। চলুন একবার টেস্ট করে দেখা যাক। না ঠিক আছে, ভালো হয়েছে। চলুন খুব বেশি দেরি করবো না, লাঞ্চ শেষ করে আমাদের পরের সাইট সিনের জন্য বেরিয়ে পড়তে হবে। আজকের রাস্তা অনেক বেশি, আপনারা যারা আজকের দিনে সাইট সিনে বেরোবেন তারা চেষ্টা করবেন রুম থেকে একটু সকাল সকাল বেরিয়ে পড়ার। এরপর আমরা পৌঁছে গেলাম রানীঝিলের কাছেই অবস্থিত মনকামেশ্বর মন্দির দেখার জন্য। রানীক্ষেতের মনকামেশ্বর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি ভারতীয় সেনাবাহিনীর হুমায়ুন রেজিমেন্টের সঙ্গে গভীরভাবে জড়িত থাকা এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক কেন্দ্র। এই মন্দিরটি মূলত হুমায়ুন রেজিমেন্ট জওয়ানদের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়। মন্দিরের ভেতরে প্রধানত মা কালিকা, রাধা কৃষ্ণ এবং শিবের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। স্থানীয় মানুষের বিশ্বাস, এখানে ভক্তিভরে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূরণ হয়, আর সেই কারণেই মন্দিরটির নাম হয় মনকামেশ্বর। 1972 সালের 25শে অক্টোবর এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে মন্দির প্রাঙ্গণের ফলকে উল্লেখ রয়েছে। দীর্ঘদিন ধরে এই মন্দির হুমায়ুন রেজিমেন্টের সৈনিকদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্র হিসেবে পরিচিত। যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পূর্বে বহু জওয়ান এখানে এসে প্রার্থনা করেন। এছাড়া রানীক্ষেতের আরও একটি বিশেষ আকর্ষণ হলো এই কেআরসি মিউজিয়াম, অর্থাৎ হুমায়ুন রেজিমেন্টাল সেন্টার মিউজিয়াম। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাস, সাহসিকতা এবং হুমায়ুন রেজিমেন্টের গৌরবময় ঐতিহ্যকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামের মাধ্যমে। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলেই দেখা যায় বিভিন্ন যুদ্ধের স্মৃতি, পুরনো অস্ত্র, সেনাদের ব্যবহৃত ইউনিফর্ম, মেডেল, ঐতিহাসিক ছবি এবং বহু গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধ ও অপারেশনের হুমায়ুন রেজিমেন্টের অবদান এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ করা বীর জওয়ানদের গল্প এবং তাদের সাহসিকতার নানা স্মৃতি এই মিউজিয়ামকে শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং এক গর্বের অনুভূতিতে ভরিয়ে তোলে। ইতিহাস ও সেনাবাহিনীদের প্রতি আগ্রহ থাকলে জায়গাটি অবশ্যই ভালো লাগবে, তবে মিউজিয়ামে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য পারমিশন আবশ্যিক। এখন আমি দাঁড়িয়ে রয়েছি এমন একটা জায়গায়, দেখুন অপারেশন বিজয়। অপারেশন বিজয়টা কি আমি বলে দিই। আমরা কার্গিলের যুদ্ধ জানি, সেই কার্গিলের যুদ্ধ জানার ইতিহাসটাই হচ্ছে অপারেশন বিজয়। সেই যুদ্ধটাকেই কোড নেমে ডাকা হয়েছিল অপারেশন বিজয়। এই তার ব্যবহৃত ইকুইপমেন্ট কিছু এখানে রাখা রয়েছে। আর কার্গিল যুদ্ধে জয়লাভ করার পরই কিন্তু সেই জিনিসগুলো এখানে আনা হয়েছিল। এটা হচ্ছে সেই জিনিস কার্গিল যুদ্ধের। আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এদিকে দেখুন। এখানে যে কার্তুজ বা গোলাবারুদ যেগুলো রাখা রয়েছে, কিংবা এখানে যে মেশিন গান বা যা রাখা রয়েছে, আরও এগিয়ে আসুন দেখাই। এই যে এখানে কিছু মেশিন গান রাখা রয়েছে, এইগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2-তে ব্যবহার করা হয়েছিল। সেই সব যুদ্ধের সামগ্রী কিন্তু এখানে রাখা রয়েছে। এইসব জায়গায় আসতে পেরে না সত্যি ভালো লাগে। মিউজিয়ামটা এদিকেই রয়েছে। আর এখানে দেখুন একটা সেলফি কর্নার, একদম আর্মির বাংকারের আদলে বানানো। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে কিন্তু ফটো নিতে পারবেন। এরপর আর কোথাও আমাদের দাঁড়ানোর পরিকল্পনা ছিল না। এবার আমাদের একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব কৌশানি পৌঁছানো। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলল নিজের গতিতে। দেখতে দেখতে দিন গড়িয়ে হলো বিকেল, আর সেই বিকেল ধীরে ধীরে বদলে গেল সন্ধ্যায়। পাহাড়ের গায়ে সূর্যাস্তের শেষে চারপাশে ঠান্ডা হাওয়া আর নির্জন রাস্তা, পুরো জার্নিটা যেন আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের গন্তব্য, সুন্দর পাহাড়ি শহর কৌশানিতে। সময় 7:33 আর এসে পৌঁছলাম আমাদের রিসর্ট, নেচার ভ্যালি রিসর্টে। এই যে চলুন যাওয়া যাক। রাস্তা থেকে খুব একটা দূরে নয়, রাস্তার একবারে কাছে এই যে রাস্তা, আর সাথেই রিসর্ট। চলুন নিচে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন, আর এখানে দেখুন একটা সেটিং এরিয়া রয়েছে। চলুন আমরা আমাদের রুমে যাই। আর এদিকে একটা ব্যালকনি রয়েছে। সময় এখন 7:43 আর এই হচ্ছে কৌশানিতে আমাদের রুম নাম্বার 503। চলুন ভেতরে যাওয়া যাক। মেইন ডোর দিয়ে ভেতরে ঢুকাই। এখানে দেখুন একটা লাগেজ স্পেস রয়েছে, এখানে আমরা আমাদের ট্রলি রেখে দিয়েছি। আর এই হচ্ছে রুম, দেখুন কত সুন্দর একটা বেড রয়েছে, সাইড টেবিল রয়েছে, ওখানটায় ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে দিয়েছে। আর এখানে দেখুন একটা টি টেবিল, কিংবা আপনারা চাইলে আপনাদের ডিনার বা লাঞ্চ এখানেও কিন্তু করতে পারবেন। খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আর এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু ফাংশনাল চলছিল, আমরা জাস্ট এসে বন্ধ করে দিলাম, যেহেতু ভিডিও রেকর্ড করতে হবে তাই এটা বন্ধ করলাম। এখানে একটা মিরর রয়েছে, আর লাইটগুলো শুধু দেখুন, এই দেখুন
লাইট, আর ওখানটায় ফ্যান রয়েছে। কেন রয়েছে ওটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তার আগে দেখুন এখানে একটা স্লিং ফ্যান রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু রুমটা। এই যে, আর এদিকে ব্যালকনি রয়েছে। চলুন ব্যালকনি থেকে কি দেখা যায় সেটাও দেখাই। এখন যেহেতু রাত্রেবেলা খুব একটা বেশি কিছু দেখার নেই, তবে দেখুন দূরে যেই লাইটগুলো জ্বলছে, মানে যেই ঘরবাড়ি যা রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই যে সিনিক বিউটিটা, এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, আমার তো ভালোই লাগে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই ব্যালকনিতে রয়েছে 4টে চেয়ার, আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স কিংবা মর্নিংয়ে ব্রেকফাস্ট এখান থেকেই করতে পারবেন। চলুন ভেতরে যাওয়া যাক। আপনারা এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে চলুন একবার উপরে যাই। উপরে কি আছে দেখিয়ে দিই। এই দেখুন, এখানেও একটা বেড রয়েছে, আর ওই ফ্যানটা যদি কখনো দরকার পড়ে তার জন্য। তবে কৌশানীতে বর্তমানে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। কৌশানীতে বর্তমানে ঠান্ডা হচ্ছে ওই ধরুন 5 ডিগ্রির মতো, তবে একটা ঠান্ডা হাওয়া আসছে, সে কারণে কিন্তু এই জায়গাটা ভালো ঠান্ডা। আর সেই কারণে মানে ঠান্ডা হওয়ার কারণে আমরা এই রুম হিটারটা অর্ডার করে নিয়েছি আলাদাভাবে। এর খরচ পার রাতে 300 টাকা করে। চলুন, রুমটা তো দেখা হলো, এবার ওয়াশরুমটা দেখে নেবো। মেন গেট, আর মেন গেটের একদম পাশেই রয়েছে ওয়াশরুম। এই যে, যথেষ্ট বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কোমোড, এখানটায় রয়েছে বেসিন, আর এখানটায় দেখুন শাওয়ার কিট প্রোভাইড করে দিয়েছে। মিরর রয়েছে, আর এখানে একটা এক্সস্ট রয়েছে। প্রত্যেকটা ওয়াশরুমে, মানে আমরা যে হোটেলে রয়েছি তার প্রত্যেকটা ওয়াশরুমে গিজার রয়েছে। তবে গিজারটা যেটা দেখলাম সেটা ওয়াশরুমের বাইরে লাগানো। গিজার কিন্তু অ্যাভেলেবেল, আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন, গিজার রয়েছে এখানে। এই হচ্ছে গিজার, প্রত্যেকটা ওয়াশরুমের বাইরে এখানে গিজার লাগানো রয়েছে। আমরা যখন কৌশানীতে পৌঁছলাম তখন অনেকটাই রাত, তাই রাতের অন্ধকারে কৌশানীর আসল সৌন্দর্য ক্যামেরায় ঠিকভাবে তুলে ধরা সম্ভব নয়। আজকের এই পর্বে আপনারা দেখলেন নৈনিতাল থেকে যাত্রা শুরু করে ভীমতাল, নিমকরলি বাবার আশ্রম, রানীক্ষেত সহ বিভিন্ন জায়গা ঘুরে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছলাম কৌশানীতে। তবে আগামী পর্বে অবশ্যই দিনের আলোয় আপনাদের সামনে তুলে ধরব কৌশানীর অসাধারণ দৃশ্য। আর সেখান থেকেই শুরু হবে আমাদের পরবর্তী যাত্রা কৌশানী থেকে মুন্সিয়ারের উদ্দেশ্যে। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পর্বটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি ভিজিট করেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরবো পরবর্তী পর্ব নিয়ে, যেখানে আপনাদের সঙ্গে ঘুরে দেখব সুন্দর কৌশানী এবং তারপর শুরু হবে আমাদের নতুন যাত্রা মুন্সিয়ারির পথে।